একাত্তরের অমীমাংসিত বিষয়ে দুবার সমাধান হয়েছে দাবি পাকিস্তানের সফররত উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের। আপত্তি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। সীমানা নিয়ে আপত্তির শুনানিতে ইসিতে হাতাহাতি, নিরপেক্ষতার কথা জানিয়েছেন সিএসি। আসন বহালের দাবিতে বাগেরহাটকে হরতাল। আবারও উগ্রবাদের উত্থানের শঙ্কা দেখছেন রিজভিও। বললেন, জুলাই সনদের সুপারিশ বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। একাত্তরের অমীমাংসিত বিষয়ে পর্যন্ত দুবার সমাধান হয়েছে দাবি করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তার এমন দাবির সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গণহত্যার জন্য ইসলামাবাদের দুঃখ প্রকাশ, পাওনা মিটিয়ে দেয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার ইস্যুগুলো সমাধান করে ঢাকা দুদেশের সুসম্পর্ক চায় বলে স্পষ্ট কথা তার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকাল 10টায় শুরু হয়ে বৈঠক চলে প্রায় 2 ঘণ্টা। এতে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও 4টি সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়। এ সময় ছিলেন বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় ঢাকা ইসলামাবাদ একসাথে কাজ করার সুযোগ রয়েছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing, the document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা, তবে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে এই সম্পর্ক আরও উন্নয়নের মধ্য দিয়ে দুদেশই লাভবান হবে বলেও মনে করেন তিনি। স্যার, উনি দাবি করেছেন যে 71-এর ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সাক্ষাৎটি অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। জামায়াতের আমিরের সঙ্গেও আজ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। শুনানির প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের জন্য শুনানিতে অংশ নেওয়ারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রবিবার আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বেলা 12টার দিকে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। শুনানির এক পর্যায়ে 2 পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনানি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান। শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন, আর অন্যান্য বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। খসড়ার বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেওয়ারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে 3টি ইউনিয়ন বুধস্তি, চান্দুয়া ও হরসপুরকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করা হয়েছে। উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান তারা। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি আপত্তিগুলোর শুনানি গ্রহণ করেছে ইসি। বুধবার পর্যন্ত এই শুনানি চলবে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সড়ক পথ অবরোধ ও হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সহ অন্তত 10টি স্থানে সড়কে গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করেন তারা। এতে জেলার সকল স্থানে যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রেখেছে দোকানপাট। গেল 30 জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার 4টি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল ও 4টি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। এদিকে আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে আগামীকাল নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আশঙ্কা, জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান ঘটতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে রবিবার নয়াপল্টনে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করে জিয়া পরিষদ। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা জানান। রিজভী বলেন, আগে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনরুদ্ধার করুন। তিনি বলেন, জুলাই সনদে যে সুপারিশ আসবে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। এই সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে জানিয়ে বিএনপির নেতা বলেন, সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়ে বলেন, আবারও যাতে দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে। টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে, সামনে নির্বাচন। এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে, আজকে সচিবালয়ে, আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছে। এই পরিস্থিতি যেন তৈরি না হয়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে হচ্ছে এই সাক্ষ্য গ্রহণ কার্যক্রম। একজন জুলাই শহীদের বাবা ও আরেকজন ডাক্তার সহ আজ 4 জন সাক্ষ্য দেবেন। এর আগে 6 দিনে মোট 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে এই মামলায় একমাত্র গ্রেফতার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ আজ আরও 3টি মামলা বিচারিক কার্যক্রম হয়। এর মধ্যে 2013 সালের গুম খুনের একটি মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া আওয়ামী শাসনামলে সংঘটিত গুম ও খুনের আরেক মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় বাড়িয়ে দিয়েছে এবং মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ গ্রেফতারকৃত 4 জনকে জেল হাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।